বন্যায় ব্রহ্মপুত্রের পানির তোড়ে গাইবান্ধায় তীব্র ভাঙন। সিরাজগঞ্জে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। জায়গায় যেভাবে ভেঙে বাড়ে গেছে, কাজই করে না তারা, কি কাজ করে না, আর ঘুম পারে কাজ করে, অলসতার কারণে ভেঙে আছে। বগুড়ায় বন্যা আর নদী ভাঙনে বিলীন একাধিক চর ও দ্বীপচর, ভিটে বাড়ি ফসল হারিয়ে দিশেহারা মানুষ। খুব কষ্ট বাবা, আমাদের আবার তো তেমন কিচ্ছু নেই। গরু গেছে, তারপরে মনে করেন ফল, ধান, চাউল এগুলো মনে করেন যে নদীর ভিতরে ঢাকা গেছে। আমরা ইতিমধ্যেই 1 লক্ষ টাকা আরো বরাদ্দ পেয়েছি, সেগুলি আমরা বরাদ্দ বিতরণ করব এবং জিআরের চাল আমাদের স্টকে আরো আছে, চাহিদা অনুযায়ী আমরা আবার বিতরণ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক এবং আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক, 1টি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই। রাজধানীতে চিকুনগুনিয়া বিস্তারের দায় সিটি কর্পোরেশনের নয়, দাবি উত্তরের মেয়রের। মহামারী আকারে ছড়িয়ে পড়েছে রোগ। নানা অনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। ব্যক্তিগত স্খলনের দায় নেবে না বাহিনী, প্রমাণ পেলে এই ব্যবস্থা, জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর কাঁচা বাজারে সপ্তাহ ব্যবধানে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। চড়া ইলিশ সহ দেশি মুরগি সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। এবং বৈরী আবহাওয়ায় সাগরে মাছ ধরতে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। দিন কাটছে অনাহারে অর্থাহারে, সরকারি সহায়তার দাবি। চলতি বছরই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশে মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়ার বিষয়ে একমত হয়েছেন দুদেশের শীর্ষ দুই নেতা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথিপালা সিরিসেনার মধ্যে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে শেখ হাসিনা ও সিরিসেনার উপস্থিতিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই হয়। এরপরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব শহীদুল হক এর মাধ্যমে উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথিপালা সিরিসেনা শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। এই সময় তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন সরকার প্রধান শেখ হাসিনা। পরে উভয় দেশের শীর্ষ পর্যায়ের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথিপালা সিরিসেনার উপস্থিতিতে দুদেশের মধ্যে একটি চুক্তি ও 13টি সমঝোতা স্বাক্ষর সই হয়। এতে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, উপকূলীয় জাহাজ চলাচল, অর্থনৈতিক ও কৃষিখাতে সহযোগিতা, উচ্চশিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংক, পররাষ্ট্র সেবা বিষয়ক ইনস্টিটিউট, রেডিও টেলিভিশন ও চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন সমঝোতা স্বাক্ষর সই হয়। চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ শহীদুল হক। তিনি বলেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির এই সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কে নবযাত্রার সূচনা হওয়ার পাশাপাশি উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি জোরদার হবে। আমরা আশা করি যে এই ভিজিটের মধ্য দিয়ে দুদেশের সম্পর্কের একটা নবযাত্রা হলো এবং এই ভিজিটের মাধ্যমে যেই বিষয়টি সবচাইতে ফোকাসড ভাবে উঠে এসছে সেটা হলো ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট। ভিজিটে 14টি ইনস্ট্রুমেন্ট সাইন হয়েছে এবং এই ইনস্ট্রুমেন্টের নেচার যদি দেখেন তাহলে দেখবেন 7টি বিজনেস এবং ট্রেড ফোকাসড, একটা এগ্রিকালচার। এই সময় সচিব জানায় 2017 সালের মধ্যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের মুক্তি বাণিজ্য চুক্তি সই হওয়া নিয়ে দুদেশের শীর্ষ দুই নেতা একমত হয়েছেন। এটি হলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বেশ কিছু বাধা দূর হবে, যাতে লাভবান হবে বাংলাদেশ। কারণ বাংলাদেশের সাথে কারো এফটি নেই,
সুতরাং যদি 2017-তে এফটিএ হয় তাহলে এটাই হবে প্রথম বাংলাদেশের কোনো দেশের সাথে এফটিএ। এবং ওখানে একটা বলা হয়েছে যে একটা জয়েন্ট স্টাডি করা হবে, একটা টাইম বাউন্ড 2017, এবং তার প্রেক্ষিতে ফাইনালাইজ করা হবে এফটিএ, এবং এটা সাইন হবে বাই দ্য এন্ড অফ 2017, এবং ইমিডিয়েটলি এটা ইমপ্লিমেন্টেশনে যাবে। আমার মনে হয় এইটা একটা বড় পলিটিক্যাল পুশ টুয়ার্ডস ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কোলাবোরেশন বিটুইন দ্য টু কান্ট্রিজ। 3 দিনের সফর শেষে শনিবার দেশে ফিরে যাবেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথিপালা সিরিসেনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। নদ নদীর পানি বাড়ায় গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর ও শরীয়তপুরের বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে বগুড়া, টাঙ্গাইল ও কুড়িগ্রামের অবস্থা। এদিকে আবারও সিলেট অঞ্চলের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। এতে চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত মানুষ। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সদর উপজেলার বেশ কিছু এলাকা। এতে ঘরবাড়ি ছেড়ে আসবাবপত্র নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ। তাদের অভিযোগ, সঠিক সময়ে মেরামত না করায় হঠাৎ করে বাঁধে ভাঙন দেখা দিয়েছে। তবে শুক্রবার সকালে জরুরি ভিত্তিতে বাঁধটি মেরামতের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। দূরে চলে আসলাম এই জায়গায়, আসে এটা যে এইভাবে ভেঙে বাড়ে গেছে। কাজই করে না তারা, কি কাজ করে না, আর ঘুম পারে কাজ করে, এখন অলসতার কারণে ভেঙে আছে গা। জামালপুরে বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দুর্ভোগে রয়েছেন ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি সহ 7 উপজেলার প্রায় 2 লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে প্রায় 250 সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ভেসে গেছে জমির ফসল। দুর্গতদের জন্য ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আমাদের ঘর বাড়ি পানি উঠছে, রান্না করতে অসুবিধা, আমাদের চুলা নেই, কেক শুকনা খাবার বেগর আমরা পানিতে অনেক দুঃখ করতেছি। কাজ কাম নাই, সব জায়গা পানি হচ্ছে, পোলাপান কান্দাকাটি করে, আমরা এক বেলা খাই আরেক বেলা পাই না। 95% আমার ইউনিয়নের মানুষ পানিবন্দী, আস্থাকার সমস্ত কিছু নাই। এই ইউনিয়নের ত্রাণ আসলে প্রচুর দরকার। আমি 10% মানুষের জনগণকে ত্রাণ দিতে পারছি। শরীয়তপুরে পদ্মা ও কীর্তিনেশা নদীর পানি বাড়ায় নড়িয়া ও জাজিরা উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে পানিতে ডুবে গেছে ধান, পাট ও সবজির ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানি বাড়া কমা চলছে ধীর গতিতে। তবে এখনো ডুবে আছে 7 উপজেলার 548টি গ্রাম। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন 2 লাখ পানিবন্দী মানুষ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। বন্যার খবর জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আহাদ। হ্যাঁ ফয়সাল, আমি যেখানে আছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো কুশিয়ারা নদীর ঠিক পারে, এবং আমার ডান পাশে যেটি দেখতে পাচ্ছেন নদী, এবং আমি যেখানে আছি নদীর উপরের ঠিক রাস্তায় এই সড়কে। কিন্তু গত 2 দিন আগে এই সড়ক থেকে পানি নেমে গিয়েছিল, কিন্তু গতকাল বিকেল থেকে আবার হঠাৎ করে পানি আসা শুরু করে, এবং আবারও এই এলাকার সবগুলো বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান সবগুলোই এখন যে পানিতে আবার নিমজ্জিত হয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের ভোগান্তি এবং মানুষের দুর্গতি কি অবস্থায় আছে। এবং এই যে সড়কে আপনারা পানি দেখতে পাচ্ছেন, এর মূল কারণ হলো যে এই শহর রক্ষা যে বাঁধটি নদীর পাড়ে, এই বাঁধটি কখনোই দেয়া হয়নি। এবং মানুষ যেটি অভিযোগ করছে, যদি বাঁধটা যদি দেয়া হতো তবে হয়তো তারা এই শহরের ভিতরে পানি ঢুকতো না, পানিটি ডান পাশে ওইদিকে হাওরের দিকে চলে যেত। এবং বাঁধটি না থাকার কারণেই মূলত তারা অল্প যদি ভারতে অল্প বৃষ্টি হয় তখনই পানি এসে তাদের দোকানে এবং তাদের বাসাবাড়িতে প্রবেশ করে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় সংসদ সদস্যের সাথে। তিনি আমাদেরকে যেমনটি বললেন যে বাঁধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে এই কুশিয়ারা যে নদীটি আছে সেই নদীটি খনন করার জন্য কথাবার্তা হচ্ছে, এবং হয়তোবা এটি খুব দ্রুত এটি খনন করা যাবে তিনি আমাদেরকে বলেছেন। এবং যেহেতু এই বন্যার অনেকদিন হয়ে গেছে, দীর্ঘস্থায়ী বন্যা প্রায় 1 মাস, আমি কথা বলেছিলাম বিভিন্ন দুর্যোগ প্রবণ মানুষের সাথে। তারা বলছে তারা কোনো ধরনের খাদ্য সহায়তা পাচ্ছে না। আবার অনেকে বলছে তারা 10 থেকে 20 কেজি পেয়েছে, কিন্তু এই 1 মাসে 10 বা 20 কেজি দিয়ে কোনো কিছু করা সম্ভব হচ্ছে না। আবার অনেকে অভিযোগ করছেন যে ত্রাণগুলো অনেকের মুখ দেখে দেয়া হচ্ছে। যারা মেম্বার এবং স্থানীয় ইউপি সদস্য তারা তাদের আত্মীয় স্বজন, আবার যারা আওয়ামী লীগের ইউপি সদস্য তারা
আওয়ামী লীগের যারা তাদেরকে ভোট দিয়েছিল, আওয়ামী লীগ যারা করে তাদেরকে দেয়া হচ্ছে, আবার বিএনপির যারা ইউপি সদস্য কিংবা ইউপি চেয়ারম্যান আছেন তারা বিএনপি কর্মীদেরকে দেখে দেখে তারা ত্রাণ সহায়তা দিচ্ছেন। আবার সাধারণ মানুষ যারা কোনো সাধারণ মানুষদেরকে তারা বিশ্বাস করতে পারছেন এবং সাধারণ মানুষের কাছে ত্রাণ সহায়তা এখনো পর্যন্ত পৌঁছেনি, এমনটি আমরা মাঠ পর্যায়ে এসে আমরা মানুষের কাছ থেকে অভিযোগ পাচ্ছি। ফয়সাল। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতি এবং দুর্গত মানুষের খবর নিয়ে আমাদের সাথে ফেঞ্চুগঞ্জ থেকে সরাসরি যোগ দিয়েছিলেন রিপোর্টার আব্দুল আহাদ। এদিকে বন্যার পানি বাড়তে থাকায় গাইবান্ধায় তীব্র আকার ধারণ করেছে ব্রহ্মপুত্র নদের ভাঙন। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে সদর উপজেলার গোঘাট গ্রামের অর্ধ শতাধিক পাকা স্থাপনা, কাঁচা আধা পাকা ঘর বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভিটেমাটি হারিয়ে সীমাহীন দুর্ভোগে আছেন ভাঙন কবলিত মানুষ। বিস্তারিত হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্টে। ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতের আঘাতে এভাবেই লণ্ডভণ্ড হয়ে যায় গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রাম। বৃহস্পতিবার বিকেলে মাত্র 15 মিনিটের ভাঙনে বিলীন হয়ে যায় গাছপালা, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। এলাকার মানুষ তড়িঘড়ি করে নিজেদের জীবন বাঁচাতে পারলেও সহায় সম্পত্তি কোনো কিছুই বাঁচাতে পারেনি ব্রহ্মপুত্র নদের ভাঙন থেকে। ব্রহ্মপুত্র নদের ভাঙনে সব হারিয়ে নিঃস্ব মানুষগুলো আশ্রয় নেয় স্থানীয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং আশপাশের এলাকায়। ভাঙনের পর থেকেই সব হারা মানুষগুলো এখন খোলা আকাশের নিচে অসহায় জীবনযাপন করছেন। 5 মিনিটের মধ্যে 10-15 হাত পানি ঝাঁপিয়ে উঠিয়ে মানুষ দিয়ে ভরে গেছে চাষা, মনে কর কিচ্ছু নাই। এখানে আমাদের যে স্কুল প্রতিষ্ঠানটা ছিল ওই স্কুলটা একদম নিমেষেই একদম ডেবে গেল। বাড়ি ঘর দিয়ে টাকা পয়সা ধান চাউল যার যেটুকু আসিল সবকিছু ডাবে গেছে, কোনো কিছু বাই ফেরে পায় নাই। ভাঙনে ক্ষতিগ্রস্তদের দাবি, এখন পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে কেউই তাদের খোঁজ খবর নেয়নি। এখন আমরা অসহায়, আমাদের এখন আশ্রয় নেই, এখন আমরা নিরাশ্রয়ে পড়ে আছি। মেম্বার, চেয়ারম্যান পাশে আসি দাঁড়ানো, সহযোগিতা করানো, এই ধরনের কি কেউ নেই? তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, এই এলাকার ভাঙন প্রতিরোধের জন্য মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে। এইখানে মোট প্রতিরক্ষা দরকার প্রায় 2.5 কিলোমিটার নদী তীর। প্রকল্পটি অনুমোদন এবং বাস্তবায়ন হলে আমরা এই এলাকাকে সুরক্ষিত করতে পারব। নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষগুলোর দাবি, তাদের জরুরি ভিত্তিতে পুনর্বাসন করতে না পারলে স্ত্রী সন্তানদের নিয়ে দিনের পর দিন মানবেতর জীবনযাপন করতে হবে। গাইবান্ধা সদরের কামারজানি গোঘাট গ্রামের ভাঙন কবলিত এলাকা থেকে হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ। সামর্থ্য আর অর্জনের দিক থেকে স্বপ্ন আকাশ ছোঁয়া, কিন্তু প্রচেষ্টা আর নিয়মানুবর্তিতার কাছে সেই স্বপ্নও লক্ষ্যের কাছাকাছি, অন্তত বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুলের শিক্ষার্থীদের কাছে। আমরা বিশ্বাস করি যে মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, সেটা অর্জন করতে পারে। আমি অলিম্পিকে গিয়ে সোনা জিততে চাই। নাচ, গান আর বাদ্যযন্ত্র অভিনয়ে মাত করা এসব ক্ষুদে শিল্পীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে জানাবো সংবাদের শেষাংশে। দেখার আমন্ত্রণ রইল। রাজধানীতে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে বলে মত দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞরা। তবে এর জন্য সিটি কর্পোরেশন পুরোপুরি দায়ী নয় বলে দাবি মেয়র আনিসুল হকের। দুপুরে গুলশানের সিটি কর্পোরেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এডিস মশা প্রতিরোধে গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মেয়র। চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব এবং এর প্রতিকারে নেওয়া পদক্ষেপের কথা জানাতে শুক্রবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। সংবাদ সম্মেলনে উপস্থিত ডিএনসিসির বিশেষজ্ঞদের মতে বর্তমানে চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেছে। এখন আমরা যেটা অতীতে দেখেছি তার থেকে অনেক বেশি আছে। আমি অবশ্যই মহামারীর সংখ্যা কি? একটি রোগ তার নর্মাল যে নাম্বার হয় তার থেকে অনেক বেশি নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা এলাকা, সেটাই হলো মহামারীর সংখ্যা। সেই হিসাবে ডেফিনেটলি এটা একটা মহামারী।
তবে মেয়র আনিসুল হক বলেন এর জন্য পুরোপুরি দায়ী নয় সিটি কর্পোরেশন। এ সময় চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ এবং মশক নিধনে বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। আমাদের অনেকের মধ্যেই একটা মনোভাব কাজ করে যে এর জন্য বোধহয় শতভাগ সিটি কর্পোরেশনই দায়ী, কিন্তু বিশেষজ্ঞদের মতে এডিস মশা ড্রেন, ময়লা আবর্জনা বা জলাশয়ে জন্মায় না। এর প্রতিরোধে আমাদের যেমনি দায়িত্ব আছে, ওই বাসাবাড়ির ভেতরে যারা অবস্থান করছেন বা মালিক, তাদেরও সচেতনতা প্রয়োজন। 2016-17 অর্থ বছরে ঢাকা উত্তর সিটির মশক নিবারণের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 23 কোটি টাকা। প্রয়োজনে এই পরিমাণ আরো বাড়ানো হতে পারে বলেও জানান তিনি। যতটুকু করা সম্ভব চেষ্টা করছি। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে চট্টগ্রামের সীতাকুণ্ডে অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে আরো 7 জন হাসপাতালে ভর্তি। সবাইকে টিকার আওতায় আনা হবে জানালেন সিভিল সার্জন। সাম্প্রতিক সময়ে ইতিবাচক ও নেতিবাচক দুই ধরনের কাজের জন্যই আলোচনায় আসছেন বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা। বিশ্লেষকরা বলছেন, ব্যক্তিগত পর্যায়ে কিছু পুলিশ সদস্য হয়তো ভালো কাজ করছেন, কিন্তু ব্যবস্থাপনাগত পদ্ধতির ত্রুটির কারণেই বেশিরভাগ পুলিশ সদস্য জড়িয়ে পড়ছেন নানা অনৈতিক কাজে। তবে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বলছেন, কারো ব্যক্তিগত স্খলনের দায় নেবে না এ বাহিনী। প্রমাণ পেলে নেওয়া হবে ব্যবস্থা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। কুমিল্লার দাউদকান্দি এলাকায় গেল 7 জুলাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পড়ে যায় মহাসড়কের পাশের নর্দমায়। বাসের ভেতরে আটকা পড়েন নারী, শিশুসহ বহু যাত্রী। মর্মান্তিক এই ঘটনা যখন দাঁড়িয়ে দেখছিলেন উৎসুক মানুষজন, তখন জীবনের ঝুঁকি নিয়ে দুর্গন্ধময় নর্দমায় নেমে পড়েন হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ। উদ্ধার করেন নারী, শিশুসহ বেশ কয়েকজন যাত্রীকে। এরকম অসংখ্য ভালো ও সাহসিকতাপূর্ণ কাজের দৃষ্টান্ত রয়েছে পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের। আবার রয়েছে মুদ্রার উল্টো পিঠও। গেল বছরের 5ই আগস্ট সাতক্ষীরার নিউ মার্কেট এলাকা থেকে মোকলেসুর রহমান জনি নামে এক ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। 3 দিন রাখা হয় থানা হেফাজতে। পরিবারের সদস্যরা থানায় গিয়ে দেখা করেন তার সঙ্গে, কিন্তু 3 দিন পর পুলিশ দাবি করে জনিকে আটক করেননি তারা। এরপর থেকে জনির কোনো খোঁজও নেই। শেষ পর্যন্ত উচ্চ আদালতের শরণাপন্ন হয় জনির পরিবার। আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্তে উঠে আসে পুলিশ কর্তৃক জনিকে গ্রেফতার ও 3 দিন আটক রাখার কথা। এ ব্যাপারে 16 জুলাই আদেশের দিন ধার্য রয়েছে। 27 জুন শান্তিনগর কাঁচাবাজার এলাকা থেকে অবজারভারের ফটো সাংবাদিক আশিককে আটক করে পুলিশ। পরিবারের দাবি, পরে তাকে চালান দেওয়া হয় মাদকের সাজানো মামলায়। কেউ যদি মনে করে যে আমি আমার পার্সোনাল গেইনের প্রয়োজন আছে, সেভাবে সে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা আমাদের কোনো রকম তার কোনো অকারেন্সের জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ কোনো লায়াবিলিটিস নেবে না। যে কোনো রকমের কোনো ঘটনা, দুর্ঘটনা যাই হোক আমরা জানতে পারি, সাথে সাথে অ্যাকশন নিয়ে থাকি। ডিপার্টমেন্টাল প্রসিডিং একটা হয়, ফৌজদারি যে অ্যাকশনটা সেটাও বিদ্যমান এবং এই ব্যাপারে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, শুধু পুলিশ নয়, সমাজের নানা স্তরেই দেখা দিয়েছে নৈতিকতার অবক্ষয়। তবে এর পাশাপাশি কিছু মানুষ চালিয়ে রেখেছেন মানবতার দীপশিখা। পুলিশের ভালো কিংবা খারাপ কাজের দৃষ্টান্তগুলো এসবেরই উদাহরণ। কয়েকজন ব্যক্তিকে ভালো ব্যক্তি দেখছি, তাহলে তারা হয়তো ইন্ডিভিজুয়াল এগুলো মানে এক্সাম্পলস, তারা হয়তো বা এটা হচ্ছে সিস্টেমের কে রিপ্রেজেন্ট করে না। প্রত্যেকটা সিস্টেমের মধ্যে করাপশনের সুযোগ থাকে, কিন্তু সেই সিস্টেমটার মধ্যে যদি তাদের ইন্টারনাল স্ক্রিনিং মেকানিজম থাকে এবং সেই সিস্টেমের এমন কিছু পয়েন্টস থাকে যে না এইখানে এই করাপশনটাকে অ্যালাউ করলে সিস্টেমটা খুব বেশি মুখ থুবড়ে পড়বে, তাহলে আর সিস্টেমে হতে পারে না। বাংলাদেশের সিস্টেম মুখ থুবড়ে পড়েছে। তিনি আরো বলেন, সব শ্রেণী পেশার মানুষকেই সেবার মানসিকতা নিয়ে কাজ করা উচিত। তা না হলে পরে কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। নৈতিকতার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর কাঁচাবাজারে গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কারণ হিসেবে সরবরাহ সংকট আর বন্যাকে দায়ী করছেন বিক্রেতারা। মাছ বাজারে ইলিশের দাম বাড়লেও বিক্রেতাদের দাবি, আগের দামেই বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকার পরও দেশি মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। নানা রঙের সবজিতে ঠাসা বিক্রেতাদের ঝাঁকা। সকাল সকাল শুরু হয়েছে বেচা বিক্রিও। তবে গেল সপ্তাহের তুলনায় কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেগুন, পটল, কাঁকরোল, বরবটি আর কাঁচামরিচ, টমেটোর দাম বেড়েছে কেজিতে 20 টাকা পর্যন্ত। বর্ষায় আড়তগুলোতে সবজির সরবরাহ কম থাকায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা। নিত্যপণ্যের ক্রেতারাও মেনে নিচ্ছেন বিক্রেতাদের এই দাবি। মালের প্রাইস মাল পাওয়াই যায় না, তবু মালে প্রতি কেজিতে 20 টাকা, 10 টাকা, 15 টাকা এইভাবে বাড়িয়ে গেছে প্রতি কেজি। মাল পাওয়া যাচ্ছে না, অনেক বৃষ্টিতে নষ্ট হচ্ছে। ভেন্ডির কেজি 40, পটলের কেজি 40, করলার কেজি 50, কাঁচামরিচ 80 টাকা কেজি।
টমেটো 100 টাকা কেজি। শাকসবজির দাম একটু তো চড়াও, সব জিনিসের দামই তো বেশি। বর্ষায় মাছের সরবরাহ বেশি। বিক্রেতারা জানান রুই কাতলা চিংড়ি পাবদা ট্যাংরা বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দামে। তবে সরবরাহ তুলনামূলক কম দাবি করে ইলিশের দাম বাড়তি বলে জানান তারা। খালিতে 3 কেজি আনুমানিক 100 কম 100 বেশি, এগুলো 600 টাকা পিস বিক্রি করি। গত সপ্তাহে 500 টাকা বিক্রি করছি। এখন ইলিশ মাছের আমদানিটা কম। দেশি চিংড়ি 550 টাকা কেজি, এই যে রিডা মাছ 300 টাকা কেজি, 300 রুই মাছ 280 350 চলতেছে, পাবদা মাছ 500। আমরা যে অল্প আয়ের মানুষ, মাছের দাম অনেক বেশি। মাছও মনে হচ্ছে একটু কম মনে হচ্ছে। মাংসের বাজারে কেজিতে 10 টাকা কমে ব্রয়লার বিক্রি হচ্ছে 150 টাকায়। কিছুটা বাড়তি দেশি মুরগির দাম। দেশি এখন বর্তমানে 220 টাকা, যেটা 200 টাকা ছিল এখন 220 টাকা। সোনালী 180 টাকা, 200 টাকা। দামের কোনো হেরফের নেই গরু খাসির মাংস বিক্রিতে। প্রতি কেজি গরু 500 আর খাসির মাংস বিক্রি হচ্ছে 700 থেকে 720 টাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে লন্ডনে 1.5 ঘন্টার মধ্যে 5টি অ্যাসিড হামলা, জড়িত সন্দেহে এক কিশোর আটক। অন্য হামলাকারীদের খোঁজে পুলিশি অভিযান জোরদার। লন্ডন সফর শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে কোনো বিশৃঙ্খলা করলে জনগণ তার দাঁত ভাঙা জবাব দেবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি বলেন, সংবিধান বহির্ভূত সহায়ক সরকারের আবদার বাংলাদেশে কখনোই বাস্তবায়ন হবে না। সহায়ক সরকারের সংবিধান বহির্ভূত যে আবদার, এটি কখনো বাংলাদেশে বাস্তবায়িত হবে না। আগামী নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত হবে। বেগম খালেদা জিয়াকে বলতে চাই, এবার যে বিদেশ যাচ্ছেন, আপনি সেখান থেকে এসে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালান, এবার কিন্তু বাংলাদেশের মানুষ দাঁত ভাঙা জবাব দেবে। বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ যখন বানভাসী হয়ে না খেয়ে মরছে, তখন তাদের জন্য বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী আওয়ামী লীগ নেতারা লুটপাট করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। যে 2-1টি এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল দাবি করেও তিনি অভিযোগ করেন নোমান। মানুষ বলছে আমরা না খেয়ে মরছি, আমরা বন্যায় ভাসছি, আমাদের জন্য যে রিলিফ বরাদ্দ সেটা আওয়ামী লীগ নেতারা চুরি করছে এবং সেখানে এই রিলিফ যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে অপ্রতুল। আবারও বন্যা পরবর্তী দুর্দশার খবর। বগুড়ায় সারিয়াকান্দিতে বন্যা আর ভাঙনে বিলীন হয়ে গেছে হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের একাধিক চর ও দ্বীপচর। ভিটে বাড়ি, গবাদি পশু আর ফসল হারিয়ে দিশেহারা চরাঞ্চলের মানুষ। তাদের ঠাঁই হয়েছে পাশের বাঁধ বা আত্মীয় স্বজনের বাড়িতে। মানবেতর দিন কাটছে বাঁধে আশ্রয় নেওয়া মানুষগুলোর। জেলা প্রশাসন বলছে, সরকারের দেয়া ত্রাণ বিতরণ করা হচ্ছে, প্রয়োজনের বরাদ্দ আরও বাড়ানো হবে। সারিয়াকান্দির চরাঞ্চল ঘুরে মাজুদুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। আমার গরু আছে ক্ষতি হলো, ঘর দরজা ক্ষতি হলো, যা জিনিস ক্ষতি হলো। মনোয়ারা বেগম দুদিন আগে হাটশেরপুর ইউনিয়নের চকরতিনাথ চরে বাড়িঘর, জমিজমা, গরু ছাগল সবই ছিল তার। আজ নিঃস্ব। সরকারিভাবে এক মুঠো চিড়েগুড় হাতে নিয়ে চোখের জলে জানালেন তার কষ্টের কথা। আমাদের ভাগ্য এলে হয়েছিল বাবা, বান্দর থেকে আমাদের চিড়ে খাওয়া নেই, খুব কষ্ট বাবা। আমাদের আবার তো তেমন কিচ্ছু নেই। শুধু মনোয়ারা বেগম নয়, হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের চরাঞ্চলের 8টি গ্রামের মানুষের কষ্ট একই রকম। এদের মধ্যে যারা বাঁধে আশ্রয় নিয়েছেন, তারা খাবার, চিকিৎসা ও পয় নিষ্কাশনের অভাবে মানবেতর জীবনযাপন করছেন। গরু গেছে, তারপরে মনে করেন ফল, ধান, চাউল এগুলো মনে করেন যে নদীর ভিতরে ডাবে গেছে। বাড়ি ঘর ডুবুডুবু হয়ে গেছে, ধার খুব, বাড়ি ঘর রাখার মতন কোনো ইয়ে নেই। চিকিৎসার অভাব হচ্ছে, মানুষ অসুস্থতা হচ্ছে এবং গরু ছাগলে খুব সমস্যার মধ্যে আছে আমরা। সাময়িক সাহায্যের পাশাপাশি বন্যা পরবর্তী পুনর্বাসন এবং বাঁধে ও চরে বসবাসকারী মানুষের জন্য নিরাপত্তার দাবি জনপ্রতিনিধিদের। চকরতিনাথ 143 পরিবার বিধ্বস্ত হয়ে যায়, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং সেগুলো যেন আগামীতে পুনর্বাসন করা হয়। জেলা প্রশাসন বলছে, বানভাসী মানুষের জন্য শুকনো খাবার, চাল, গম সহ নগদ টাকা বিতরণ চলছে। আমাদের যে চাহিদা আছে সেই চাহিদা অনুযায়ী আমরা ইতিমধ্যেই 1 লক্ষ টাকা আরো বরাদ্দ পেয়েছি, সেগুলি আমরা বিতরণ করব এবং জিআরের চাল আমাদের স্টকে আরো আছে, চাহিদা অনুযায়ী আমরা আবার বিতরণ করব।
গত বুধ ও বৃহস্পতিবার বন্যার পানি বৃদ্ধি ও হঠাৎ ভাঙ্গনে হাটশেরপুর ও চালুয়াবাড়ি ইউনিয়নের চক রথিনাথ চরদিঘিপাড়া করমজাপাড়া শিমুলগাছি ভাঙ্গুরগাছি চরের 5 শতাধিক পরিবার বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে যেতে না পারায় দীর্ঘ 1.5 মাসেরও বেশি সময় ধরে বেকার হয়ে পড়েছেন কক্সবাজারের জেলেরা। অনাহারে অর্ধাহারে দিন কাটাতে হচ্ছে তাদের। তবে তালিকাভুক্ত জেলেদের বর্ষা মৌসুমে সরকারি সহায়তার আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও জেলেদের পদচারণায় সরগরম থাকার কথা থাকলেও মাছ শূন্যতায় কক্সবাজার পাইকারি বাজারে বিরাজ করছে শুনশান নীরবতা। নেই বরফ ভাঙার শব্দ, নেই মাছ বেচা কেনার হাঁকডাক। জেলেরা জানান এখন সাগরে ঝাঁকে ঝাঁকে মাছ ধরা পড়ার কথা, কিন্তু গত 1.5 মাস ধরে বৈরী আবহাওয়া ও সতর্ক সংকেতের কারণে সাগরে মাছ ধরা বন্ধ। এতে জেলেদের পাশাপাশি বেকার হয়ে পড়েছেন মৎস্য শ্রমিক ও ব্যবসায়ীরা। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন কাটছে তাদের। আমরা তো 2 মাস ধরে আজকে কষ্ট পাইতেছি, সাগরে যাইতে পারতেছি না। সাগর উত্তাল থাকে সবসময়, এর জন্য যেতে পারছি না। তো আমার পরিবারের কষ্ট হয়ে আছে আর কি। আমরা একদম বেকার, এখন মানুষের কাছ থেকে ধার কর্জ করে চলতেছি, খুব কষ্টে আছি। কোনো মাছ নাই, মাছের কারণে আমাদের ব্যবসা বন্ধ এখন। মানে সংসার নিয়ে আর পয়সা নিয়ে বেশি কষ্টতে আছে, চালাইতে বেশি কষ্ট হইতে আছে। এ সময় সাগরে মাছ ধরতে যেতে না পারায় জেলেদের সরকারিভাবে সহযোগিতা প্রয়োজন বলে জানান জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক। সরকারের তরফ থেকে অথবা জেলা প্রশাসনের তরফ থেকে যে ত্রাণ সামগ্রীগুলো এসছে, তাদের মধ্যে যে জেলেগুলো আছে তাদেরকে যদি সহায়তা দান করা হতো, তাহলে অন্ততপক্ষে কিছুটা হলেও তাদের সাশ্রয় হতো। তারা এই যে অর্ধাহারে অনাহারে আছে সেখান থেকে হয়তো মুক্ত হতে পারত। মৎস্য দপ্তরের একটা প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা জেলের জন্য আইডি কার্ডের একটা প্রকল্প হাতে নিচ্ছে। জুন জুলাই এই সময় জেলেরা সাগরে যেতে পারে না, তো আমরা চেষ্টা করতেছি এদেরকে কোনো সহায়তার আওতায় আনা যায় কিনা এই সময়টাতে বিশেষ করে। তো এটা সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে। কক্সবাজার জেলায় মাছ ধরার ট্রলার রয়েছে 5240টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 46,000। সময় সংবাদ, কক্সবাজার। বরিশালের কীর্তনখোলা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ও ক্লিংকারবাহী জাহাজের সংঘর্ষে নদীতে তেল ছড়িয়ে পড়েছে। সকাল 7:30টার দিকে কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী ট্যাঙ্কার এমটি ফজর 14 লাখ লিটার ডিজেল ও পেট্রোল সহ চট্টগ্রাম থেকে বরিশাল যাচ্ছিল। কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ক্লিংকারবাহী জাহাজ MV2 এর সাথে সংঘর্ষ হয়। এতে তেলবাহী ট্যাঙ্কারের সামনের অংশ ভেঙে যাওয়ায় ট্যাঙ্কার থেকে ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে। তবে কি পরিমাণ ডিজেল ছড়িয়ে পড়েছে তা এখনও জানা যায়নি। এদিকে ছড়িয়ে পড়া তেল বিভিন্ন উপায়ে সংগ্রহ করছেন স্থানীয়রা। মা বাবার দোয়া টু যখন আমার উপরে হিট করার সাথে সাথে তার অ্যাঙ্কুর ঢুকি যাওয়াতে সে যখন ওইটা ব্যাকার দিয়ে আমার থেকে ছুটে গেছে, তখন আমার যে ট্যাঙ্কের ড্যামেজ হয়েছে ওইখান থেকে তেল বাইরে হওয়া শুরু হয়েছে। কি পরিমাণ তেল পড়ছে নদীতে সেটা আনলোড না করা পর্যন্ত এটা ক্ষয় পরিমাণ জানা যাবে না। আমি ওয়ারবোর্ড নিয়ে অয়েল ট্যাঙ্কারে যে মাস্টারে বলে ওই সামনের খন্দের তৈলটা অন্য খন্দে ট্রান্সফার করে মোটামুটি নিরাপদ স্থানে ওটা নঙ্গরে রাখা হয়েছে। আর কার্গো জাহাজটি ওটার ফ্রন্ট সাইডে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, তো ওটাও সরে মোটামুটি নিরাপদ স্থানে নঙ্গরে রাখা হয়েছে। চট্টগ্রামের সীতাকুণ্ডের ত্রিপুরা পাড়ায় অজ্ঞাত জ্বরে নতুন করে 7 শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে হাসপাতালে যেসব শিশু ভর্তি রয়েছে তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানান, ফৌজদারহাটের সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 38 জন শিশুকে নিয়মমাফিক পুষ্টি সমৃদ্ধ খাবার দেওয়া হচ্ছে। এছাড়া অজ্ঞাত জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি 18 শিশুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। আজ নতুন করে আক্রান্ত 7 শিশুর শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর তারা আশঙ্কামুক্ত বলে জানান চিকিৎসক। সিভিল সার্জন জানান, ত্রিপুরা পাড়ার সব শিশুকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে।
আগের চেয়ে একটু ভালো হয়েছে এখন, মানে আগে খানা দানা খেত না, এখন খাওয়া দাওয়া করতেছে। এখন মোটামুটি যারা রোগী বা রোগীর গার্ডিয়ান যারা, এরা তো সবাই বলতেছে মোটামুটি ভালো। ডায়েটিশিয়ান দিয়ে আমরা ওদের সর্বোচ্চ পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থা করেছি এবং এই পুষ্টিকর খাবারগুলো দেওয়ার পরবর্তীতে ওদের পেশেন্টের অবস্থা গত পরশু দিনের থেকে আজকে অনেক ভালো। আমাদের এখন সবচেয়ে বড় চিন্তা হচ্ছে সব কন্ট্রোলে, ঢাকা থেকে কোনো রিপোর্ট আসলে ব্যবস্থা নেবো, আর ওইখানে একটা টিকা কার্যক্রম আমরা কনফার্ম করবো, আর যারা আমাদের এই জিনিসটা জানানে ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমরা ওখানে গিয়ে টিকা কেন্দ্র করব। বকেয়া বেতন ভাতার দাবিতে মাদারীপুরে স্পিনিং মিলের শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন অন্তত 20 জন। দুপুরে মোস্তফাপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ জানায়, রূপালী ব্যাংক মতিঝিল শাখা ঋণের 700 কোটি টাকা পরিশোধ করতে না পারায় গতকাল প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেয় সরকার। এর প্রেক্ষিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী ফিরোজ সহ একটি টিম যান ঘটনাস্থলে। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালার প্রতিবাদে শ্রমিকরা ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ 10 রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেন। এতে 2 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন আহত হন। শ্রমিকদের অভিযোগ, বেতন ভাতা পরিশোধ না করে কারখানাটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা। বর্ষার মৌসুমের বিভিন্ন ফল এখন বাজারে। পুষ্টিগুণের পাশাপাশি এসব ফল ধারণ করে রয়েছে দেশীয় ঐতিহ্য। তবে তরুণ প্রজন্মের অনেকেই পরিচিত নন বর্ষাকালীন ফলের সাথে। ব্যবসায়ীরা মনে করেন, বর্ষার ফলের স্বাদ ও পুষ্টি সম্পর্কে ধারণা দেয়া গেলে বাজারে এর চাহিদা আরও বাড়বে। শাহিনুর রহমান শাহিনের ক্যামেরায় বর্ষার ফল নিয়ে এবার আমিনের রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। বর্ষা ঋতু শুধু বর্ষণ নিয়ে আসে না, সাথে নিয়ে আসে নানা রকমের দেশি ফল। রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, আম কাঁঠালের পাশাপাশি চলছে এসব ফলের জমজমাট ব্যবসা। আমড়া, আনারস, জাম্বুরা, পেয়ারা, কামরাঙ্গা, ডেউয়া, গাব, করমচা ও পেলা সহ বিভিন্ন বর্ষাকালীন ফলের দাম কম হওয়ায় এসব ফলের চাহিদা বেশি বলে জানান ব্যবসায়ীরা। জাম্বুরা প্রতি পিস 30 টাকা, একশো বড় হইলে 60 টাকা। দেশি গাব, কেমিক্যাল মুক্ত, কেজি 80 থেকে 90 টাকা বিক্রি হচ্ছে। বর্ষাকালীন এসব ফল সম্পর্কে জানতে চাইলে তরুণদের অনেকেই এই সম্পর্কে জানেন না বলে স্বীকার করে নেন। তবে দেশীয় ও মৌসুমী এসব ফল সম্পর্কে জানা উচিত বলে মনে করেন তারা। এটা মনে হয় কি জানি সফেদা ফল। এটার নাম গাব। ও সরি, গাব ফল। এটা হচ্ছে যে পানি ফল। এটার নাম জানি না। আমাদের দুর্বলতা, কারণ আমাদের দেশীয় ফলকে আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশীয় এসব ফলের পুষ্টিগুণও কম নয়। প্রতি 100 গ্রাম পেয়ারায় ভিটামিন সি 210 মিলিগ্রাম, আমড়ায় 66 কিলো ক্যালোরি, ক্যালসিয়াম 55 মিলিগ্রাম, লৌহ 3.9 মিলিগ্রাম, ক্যারোটিন 800 মাইক্রোগ্রাম, জাম্বুরায় ভিটামিন সি 105 মিলিগ্রাম, আনারসে ক্যারোটিন 640 মাইক্রোগ্রাম ও গাবে 113 কিলো ক্যালোরি বিদ্যমান রয়েছে। তাই দেশীয় ফলগুলো রোগ প্রতিরোধ ও দেহ গঠনে সহায়ক বলে মনে করেন পুষ্টিবিজ্ঞানীরা। সবসময় দামি খাবার মানে সেটা খনিজ, ভিটামিন বা মিনারেল যে কোনো পার্সপেক্টিভে পুষ্টিকর খাবার না, অথচ এই দেশীয় ফলগুলো কম দামি কিন্তু পুষ্টিকর খাবার। আমদানিকৃত ফলের সাথে প্রতিযোগিতা করে বর্ষাকালীন এসব ফল বাজারে টিকে আছে। পুষ্টি ও স্বাদে অনন্য হলেও এসব ফল সম্পর্কে জানেন না অনেকে। তাই এসব ফলের স্বাদ এবং গুণাগুণ সম্পর্কে পরিচয় করিয়ে দেয়া গেলে এসব ফলের চাহিদা আরও বেড়ে যাবে বলে মনে করেন ব্যবসায়ীরা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। উত্তর পূর্ব লন্ডনে 5টি এসিড হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে লন্ডনের হ্যাকনেস্টক, নিউটন ও ইসলিংটনে মাত্র 1.5 ঘন্টার মধ্যে এসব হামলার ঘটনা ঘটে। দুষ্কৃতিকারীরা লোকজনের মুখমণ্ডলে এসিড ছুঁড়ে মুহূর্তের মধ্যে পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আকস্মিক এই অ্যাসিড হামলায় ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত একজনকে আটক করা হলেও অন্যদের খোঁজে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে এই হামলার কারণ সম্পর্কে কিছু জানা না গেলেও এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সম্প্রতি ব্রিটেনে বিদ্বেষমূলক বিভিন্ন কর্মকাণ্ড বেড়ে যাওয়ার মধ্যে একের পর এক অ্যাসিড হামলার খবর পাওয়া যাচ্ছে। প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসলেও আবারও চুক্তিতে ফেরার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্যারিসে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প বলেন, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে তিনি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেননি। আলোচনা করে পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলেও করতে পারেন। মার্কিন প্রেসিডেন্টের এই ফ্রান্স সফরে দুদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সফরের শেষ দিন শুক্রবার ফ্রান্সের স্বাধীনতা দিবস এবং প্রথম বিশ্বযুদ্ধে বাস্তিল দুর্গ পতনের 100 বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্যারেডে অংশ নেন ট্রাম্প দম্পতি। এই প্যারেডকে ফ্রান্সের সামরিক শক্তি প্রদর্শনের কৌশল বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ প্রসঙ্গ। 4 ম্যাচ সিরিজে দ্বিতীয় টেস্টে আজ মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। প্রথম টেস্টের জয়ের ধারাবাহিকতা এই ম্যাচেও ধরে রাখতে চায় স্বাগতিকরা। অন্যদিকে লর্ডস টেস্টের ব্যর্থতা ভুলে এই ম্যাচ জয়ের ধারায় ফেরার লক্ষ্য প্রোটিয়াদের। ট্রেন্ট ব্রিজে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকাল 4টায়। দারুণ সফল হয়েছে নতুন অধিনায়ক জো রুটের প্রথম মিশন। লর্ডস টেস্টে একদিন হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে 211 রানে হারিয়ে প্রথম টেস্ট জিতে দারুণ আত্মবিশ্বাসী এখন ইংলিশরা। প্রথম ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক জো রুট, মঈন আলী, কুক ও বেন স্টোকস। বল হাতে সফল ছিলেন মঈন আলী, অ্যান্ডারসন ও ব্রডো। ট্রেন্ট ব্রিজে চিরচেনা কন্ডিশনে শিষ্যদের কাছে এই টেস্টেও ভালো পারফরম্যান্সই আশা করছেন কোচ বেলিস। অন্যদিকে প্রোটিয়া অধিনায়ক হিসেবে ডিন এলগারের অভিষেকটা হয়েছে হতাশাজনক। বড় হারের পর সিরিজে ফিরতে মরিয়া দক্ষিণ আফ্রিকা। স্বস্তির খবর, এই ম্যাচে ফিরবেন নিয়মিত অধিনায়ক ডু প্লেসি। এছাড়া আর কোনো ইনজুরিও নেই দলে, যদিও নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলছেন না পেসার কাগিসো রাবাদা। সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস আর সদিচ্ছা যে একটি সমাজকে বদলে দিতে পারে তার দৃষ্টান্ত হতে পারে বান্দরবনের প্রত্যন্ত অঞ্চল লামার কোয়ান্টাম কসমো স্কুল। শুধু শিক্ষা নয়, খেলাধুলা, সংস্কৃতি চর্চা সবকিছুতেই শীর্ষে এখানকার বেশিরভাগ ক্ষুদে শিক্ষার্থী। আন্তর্জাতিক স্বীকৃতিও আছে তাদের, আর তাই তো তারা স্বপ্ন দেখে খেলাধুলার সর্ববৃহৎ আসর অলিম্পিকে স্বর্ণ জয়ের। বান্দরবান ঘুরে এসে আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। ক্যামেরায় ছিলেন শামসুল হক প্রিন্স। সামর্থ্য আর অর্জনের দিক থেকে স্বপ্ন আকাশ ছোঁয়ার মতো হলেও যাদের প্রচেষ্টা আর নিয়মানুবর্তিতার কাছে সেই স্বপ্ন পূরণ যেন মামুলি ব্যাপার। তাই তো লক্ষ্য পূরণের জন্য সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 ফিট উপরে পাহাড়ের চূড়ায় তাদের জন্য তৈরি করা হয়েছে গ্রাউন্ড অলিম্পিয়ান, যেখানে রোজই চলে ক্ষুদে শিক্ষার্থীদের প্রশিক্ষণ। ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন জাতিগোষ্ঠীর 1774 জন আবাসিক শিক্ষার্থীকে পাঠদানের পাশাপাশি সব সুযোগ সুবিধা দিয়ে আসছে স্কুলটি। এক কথায় পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে একটি শিশুর প্রয়োজনীয় সবকিছুই দেওয়া হয় বলে জানান স্কুলের পরিচালক। আমাদের উদ্দেশ্য হলো এই বঞ্চিত মানুষগুলোকে আলোকিত করা। আমাদের স্বপ্ন হলো যে পৃথিবীতে প্রথমত বাংলাদেশে কোনো এরকম দুস্থ মানুষ থাকবে না, এবং যারাই দুস্থ তাদের অভিভাবক আমরা, এবং আমরা তাদেরকে সেই জাতীয় মানে থেকে শুরু করে আন্তর্জাতিক মানে তাদেরকে নিয়ে যেতে চাই। অলিম্পিকে স্বর্ণ জয়ের স্বপ্ন নিয়ে শৈশব থেকেই শিশুদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এখানকার ক্রীড়া প্রশিক্ষক। বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে কোয়ান্টামের শিশু শিক্ষার্থীরা। আমরা বিশ্বাস করি যে মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, সে তা অর্জন করতে পারে। সে যেই বয়স থেকে খেলা শুরু করার কথা, আমরা ঠিক সেই সময় তাকে দিয়ে খেলা শুরু করাচ্ছি। নিজের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং একজন ভালো জিমন্যাস্ট হওয়ার জন্য শিখছি। আমি অলিম্পিকে এগিয়ে সোনা জিততে চাই। খেলাধুলার পাশাপাশি শিশুদের সংস্কৃতি চর্চায়ও কোনো কমতি নেই। নৃত্য, গান, বাদ্যযন্ত্র প্রশিক্ষণ, অভিনয় সব ক্ষেত্রে বিভিন্ন প্রতিযোগিতায় নজর কেড়েছে এসব ক্ষুদে শিল্পীরা। জেলা, বিভাগ, এমনকি জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায়ও শীর্ষ স্থান দখল করেছে ওরা। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর সফর উপলক্ষে এখানে আয়োজন করা হয় শিশু শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা। তাদের পরিবেশনায় মুগ্ধ হন মন্ত্রী। এমন ভাবে এরা মানুষ হচ্ছে যে হিংসা, বিদ্বেষ এদের স্পর্শই করছে না। এগিয়ে যাওয়ার জন্য যে প্রেরণা এরা পেয়েছে, এখন থেকে এদের অন্তর যেভাবে বিকশিত হচ্ছে,
আমাদের মতো করে বোধহয় এমন করে কেউই পারবে না যদি মানে এমন নিষ্ঠা নিয়ে কাজ করে। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য নিজস্ব সংস্কৃতি চর্চায় সকলকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, লামা, বান্দরবান। দুপুরের সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সফররত শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠক, একটি চুক্তি ও 13টি সমঝোতা স্মারক সই। বন্যায় ব্রহ্মপুত্রের পানির তোড়ে গাইবান্ধায় তীব্র ভাঙন, সিরাজগঞ্জে ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বগুড়ায় ভিটে বাড়ি ফসল হারিয়ে দিশেহারা মানুষ। রাজধানীতে চিকুনগুনিয়া বিস্তারের দায় সিটি কর্পোরেশনের নয়, দাবি উত্তরের মেয়রের। মহামারী আকারে ছড়িয়ে পড়েছে রোগ। একটি রোগ তার নর্মাল যে নাম্বার হয় তার থেকে অনেক বেশি, নির্দিষ্ট একটা সময় নির্দিষ্ট একটা এলাকা, সেই হিসাবে ডেফিনেটলি এটা একটা মহামারী। নানা অনৈতিক কর্মকাণ্ডে বিতর্কিত বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা, ব্যক্তিগত স্খলনের দায় নেবে না বাহিনী, প্রমাণ পেলে ব্যবস্থা, জানালেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবং রাজধানীর কাঁচা বাজারে সপ্তাহ ব্যবধানে 20 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম। চড়া ইলিশ সহ দেশি মুরগি সরবরাহ সংকটকে দায়ী করছেন বিক্রেতারা। এই ছিল দুপুরের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।